This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হীরক রাজার দেশের সিনেমায় গোপী বাঘা বলেছিল আমরা ভালোর দলে। আজকাল এই ডায়লগটা অবশ্য আমাদের রাজ্য রাজনীতিতে খুব কমন। মৃতব্রতপন্থীরা বলছেন আমরা ভালোর দলে, কালীঘাট তৃণমূল বলছে ওরা নয় আমরা ভালো। আবার বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাই এরা বলছেন ওরা কেউ নয়, ভালো তো আমরা। এবার এখন এই রাজনীতির কাটাকুটিতে কে যে আসলে ভালো সেটা নিয়েই তো আমাদের কীরকম যেন বিশ্বাস করুন গণ্ডগোল পেকে গেছে। তো বিশ্বাস করুন, আমরা চাই দিনের শেষে ভালো যদি হতেই হয় কারুর, সেটা ভোটারের হোক না, নেতাদের ভালো তো অনেক হয়েছে। আর সেটা করতে গিয়েই আমাদের অ্যাডলফ আইখম্যানের কথাটা তুলতে হচ্ছে। ভাবছেন তো কোথায় সাধারণ মানুষের ভালোর কথা হচ্ছিল আর কোথায় আইখম্যান? আইখম্যানও তো ভালো সাজতে চেয়েছিলেন, একদম তিনিও ভালো সাজতে চেয়েছিলেন। আর শুধু চেয়েছিলেন বললে হয়তো পুরোটা বলা হবে না, নির্দিষ্ট করে বলতে হবে আইখম্যান ভালো মানুষ সেজেও গেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটা করতে পারেননি। মানে হিটলারের জার্মানিতে যে গণহত্যা, যে ইহুদি নিধনের পরিকল্পনা হয়েছিল, সেই পরিকল্পনার অন্যতম মাথা হিসেবে আইখম্যান যে ওই যুদ্ধের পর একটা চরম যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হবেন এবং তার হালও যে তার ওই নাৎসি বাহিনীর বাকি জেনারেলদের মতো হবে, এটা বুঝতে তো তার কোনো অসুবিধা হয়নি। ফলে তিনি কী করেছিলেন জানেন? 1950 সালের 14ই জুলাই চুপচাপ আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন। তিনি যখন আর্জেন্টিনার রাজধানী ওই বুয়েন্স আয়ার্সে জাহাজ থেকে নামছেন, তখন তাকে দেখে বোঝে কার সাধ্য যে এই লোকটাই হিটলারের একান্ত আপন, এই লোকটাই সেই নরকসাই, এই লোকটাই একা পরিকল্পনা করে এই 60 লক্ষ ইহুদিকে মারতে পেরেছে। একটা মানুষকে মারাও কত কঠিন, 60 লক্ষ, ভাবা যায়? এবার কেন তাকে চেনা গেল না? কারণ তখন কিন্তু বদলে গেছেন, বেশভূষা বদলে ফেলেছেন। গায়ে শতচ্ছিন্ন জামা ঠামা, সঙ্গে একটা ছোট্ট ফাটা ছেঁড়া একটা নীল সুটকেস, পকেটে সামান্য কিছু পেসো হচ্ছে ইতালির মুদ্রা। এবার বুঝতে পারছেন আইখম্যান আর্জেন্টিনাতে ঢুকেছিলেন ওই ইতালীয় পরিচয়, সোজা বাংলায় ছদ্মবেশে। তো যাই হোক, হত দরিদ্র এক ইতালিয়ান অভিবাসী হিসেবে আর্জেন্টিনায় গিয়ে তিনি দিব্যি একটা শ্রমিকের কাজ জুটিয়েও ফেলেছিলেন। ভাবছেন মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে, কেউ কেউ হয়তো অন্য উদ্দেশ্যও করে। এই যে বিশ্ব ইতিহাসের অন্যতম এই কুখ্যাত খলনায়ক, তিনি যে এইভাবে ভোল বদলে, চেহারা বদলে, মদ বদলে, জাত বদলে, ভাষা বদলে বেঁচে থাকার একটা চেষ্টা করেছিলেন, তারপরেও কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। কর্মা বলে না, কর্মা, যা হবে এই জন্মেই ভোগ করে যেতে হবে, প্রায় তার ক্ষেত্রেও তাই হয়েছে। আইখম্যানের 15 বছর, 15 কম দিন না, 15টা বছর তিনি কিন্তু সবার চোখে ধুলো দিতে পেরেছিলেন বা সবার চোখের আড়ালে থাকতে পেরেছিলেন, কিন্তু তারপরেও তাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ঠিক খুঁজে বার করেছিল। তারপর কি হলো জানেন? তারপর সেটাই হলো যেটা হওয়ার, তাকে আর্জেন্টিনার থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হলো। তারপর 1962 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। যাকে ফাঁসিটা দেওয়ার, ফাঁসিতে চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, সে ভদ্রলোক কিন্তু ওই পেশাদার ফাঁসুরে ছিলেন না। ঘটনাচক্রে তাকে ধরে বলা হয় ফাঁসি দিয়ে দিতে, এবং তিনি দিতে বাধ্য হন, এবং তারপর যথারীতি লোকজনের কাছে তিনি প্রায় হিরোর মর্যাদা পেয়ে গেছিলেন। একজন মানবতার প্রতি চরম অপরাধীকে শাস্তি দিয়েছেন, এটাই তার পরিচয় হয়ে গেছিল। সেটা অন্য গল্প।
কিন্তু প্রশ্ন হলো, আইখম্যান ধরা না পড়লে কি হতো? ওরকম একটা লোক যার মস্তিষ্কে সারাক্ষণ এরকম যে নৃশংসতা ঘোরাফেরা করে, একটা লোক যে ঠান্ডা মাথায় এত এত মানুষকে মারতে পারে এবং তারপরেও তার মধ্যে বিন্দুমাত্র বিকার হয় না, ঠান্ডা মাথায় এভাবে পালিয়ে এসে লুকিয়ে থাকতে পারে, সে তো যে কোনো সময় অন্য কোনো রকম রূপে সেখানেও আবির্ভূত হতে পারে। বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই আইখম্যান যে ওই আর্জেন্টিনাতে গিয়েও আবার একটা চরম নাশকতামূলক কোনো কাজ করতো না, তার নৃশংস মস্তিষ্কের পরিচয় আবার দিত না, তার গ্যারান্টি আছে? কেন বলছি তার কারণ এরকম কত আইখম্যান আমাদের রাজ্যে ঢুকে বসে আছে, সেটা নিয়ে আবার তো নাড়াচাড়া শুরু হয়েছে। সেই ভোটের আগে শুরু হয়েছিল এসআইআর, বাংলাদেশিরা নাকি আমাদের রাজ্যে ঢুকে বসে আছে। তার মধ্যে যখন দেখা গেল সাদরাডির মতো একজন সন্ত্রাসবাদী রয়েছে, তারপর দেখা গেল না পাকিস্তানিও রয়েছে, তারপর দেখা গেল শুধু পাকিস্তানি কেন, আফগানও রয়েছে, বিবিধ রকম যত রকম দেশের যত রকম লোকজন, এবং যাদের রীতিমতো অপরাধী একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারা সবাই নাকি আমাদের রাজ্যে ঢুকে লুকিয়ে পরিচয়পত্র নিয়ে দিব্যি ঘেরে বসেছিল। তারপর এসআইআর হলো, আমরা ধরলাম এদের সব ছেঁকে বার করা হয়েছে। তারপর এখান থেকে যখন দেখলাম যে গাদা গাদা বাংলাদেশি তারা সব দেশে পালিয়ে যাচ্ছেন, ওই বাংলাদেশি যে পট্টিগুলো গড়ে উঠেছিল সেগুলো যখন দেখলাম ফাঁকা, তখন আমরা নিশ্চিন্ত হলাম, বাহ, আর তো কোনো কথা নেই, সব বাংলাদেশি চলে গেছে, ওরা বুঝে গেছে এ রাজ্যে আর থাকা যাবে না, সুতরাং আমরা নিশ্চিন্ত। সত্যি কি তাই? সত্যি কি শেষ বলতে শেষের কিছু হয়? কেন বলছি তার কারণ এখন জানা যাচ্ছে এখানে গেঁড়ে বসে থাকছে না তো কি হচ্ছে, বহু বাংলাদেশি নাকি আমাদের রাজ্যে এখনো ডেলি প্যাসেঞ্জারি করছে, এবং আসছেন আপনারা তো এখনো ডেলি প্যাসেঞ্জারি। এই যে এত জমি দেওয়া হলো বিএসএফকে, কাঁটাতারের বেড়াঠেরা দেওয়া হলো, রাজ্যের পুলিশ আর কেন্দ্রের এই বিএসএফের সমন্বয় হলো, এবার তো আর ওর ওপর দায় চালাচালির কোনো বিষয় নেই। তারপরেও তার কারণ সত্যি কথা বলতে কি, এগুলো তো পদ্ধতি, জমি দেওয়া হয়েছে, কাঁটাতারের বেড়াল দেওয়া হচ্ছে, এগুলো তো চলবে। কিন্তু তারপরেও হয়তো আমাদের এখানকার যা এই বর্ডার এরিয়া, সীমান্ত এরিয়া, সেটার মধ্যে এমন বহু জায়গা আছে যেখানে হয়তো সুনির্দিষ্টভাবে ওই কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। সত্যি কথা বলতে কি, একদম নিশ্ছিদ্র করে ফেলা হবে, কোথাও কেউ ঢুকতে পারবেন এরকম পরিস্থিতি কবে আসবে আমরা জানি না, কিন্তু এখনও যে আসেনি সেটা তো পরিষ্কার। কারণ মালদা জেলায় নাকি প্রতিদিন বেশ কিছু বাংলাদেশি আসছেন এবং কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে ঘরের ছেলে আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। ভাবছেন তো এটা কি এমন কাজ যেটা সকালে এসে বিকেলে চলে যাওয়া যায়? আসা যাওয়া সব কিছুই যেটার মাধ্যমে করা যায়, সেই টোটো চালাচ্ছেন, আরও বিবিধ রকম কাজকর্ম করছেন। মালদা জেলা পুলিশ থেকে শুরু করে মালদা টোটো চালক, প্রত্যেকেরই একটাই সন্দেহ, কি জানেন? জেলায় যে অসংখ্য টোটো চলছে, যার জন্য প্রায় গাড়ি ঘোড়া চলা দুষ্কর হয়ে গেছে, এত টোটো, তার মধ্যে একটা বড় অংশই নাকি বাংলাদেশিরা চালাচ্ছেন, যারা নাকি প্রত্যেক দিন বললাম সকাল হলে অনুপ্রবেশ করছেন, সন্ধে হলে বাড়ি ফিরে যাচ্ছেন, ঘরের ছেলে ঘরে। ভাবুন তো, আইখম্যান ইহুদি গণহত্যায় অভিযুক্ত ছিলেন, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন, শাস্তিও পেয়েছেন, কিন্তু যতদিন না পেয়েছিলেন ততদিন তো সেই সমস্ত অপরাধকে লুকিয়ে দিব্যি করে কমে খাচ্ছিলেন, এবং আর কোথায় আর কিভাবে তার এই শয়তান মস্তিষ্ককে ব্যবহার করছিলেন সেটা তো প্রকাশ্যে আসেনি। মালদা জেলায়
এখনও যে সমস্ত বাংলাদেশি আসা যাওয়া করছেন বলে অভিযোগ, তাদের মধ্যে যে ওই আইকম্যান সুলভ মানবতা বিরোধী কেউ লুকিয়ে নেই, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? বিশেষ করে সীমান্ত লাগোয়া বাংলাদেশের জায়গাগুলোতে যখন মৌলবাদ ক্রমশ শক্তিশালী হচ্ছে, বাংলাদেশের ওই সব এলাকায় তো জামাতপন্থীরা জিতেছে, তখন এদেশে কোনো জামাতপন্থী বা কোনো মৌলবাদ দীক্ষিত যে যাওয়া আসা করছে না, গ্যারান্টি দিয়ে বলতে পারেন? হয়তো আসছেন, কিছু মানুষকে হয়তো প্রশিক্ষণ দিচ্ছেন, কারুর মগজ ধোলাই করছেন, হয়তো সেনা সাজাচ্ছেন, মানে লোক লস্কর এইরকম সন্ত্রাসবাদের তো বিবিধ রূপ হয়, তার সেনাদের বিবিধ রূপ হয়। এরমও হতে পারে এর মধ্যে কেউ লোন উলফ আছেন। লোন উলফ মানে যে নেকড়ে একা একা ঘুরে বেড়ায়, এদের শনাক্ত করা খুব কঠিন। মাথার মধ্যে গিজ গিজ করে শয়তানি, অসুস্থ মস্তিষ্ক, সেটা নিয়ে এসে নির্দিষ্ট সময়ে হয়তো কোনো অপরাধ করে চলে যায়। আপনাদের বলছিলাম কদিন আগে, আপনাদের মনে আছে যে সীমান্তের দুপারে গত কয়েক বছরে অসংখ্য অবৈধ মাদ্রাসা তৈরি হচ্ছে, এবং সেই সব মাদ্রাসায় তালিমের নাম করে মহিলাদের অস্ত্র চালনার থেকে শুরু করে অস্ত্র পাচারের মতো নাশকতামূলক কাজে শিক্ষিত করে তোলা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এইভাবে আস্তে আস্তে এই যাতায়াতের ফাঁকে এখানে যে একটা সন্ত্রাসবাদী বা মৌলবাদী নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে না, যেটার জন্য আমাদের দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যাহত হতে পারে, গ্যারান্টি দিয়ে বলা যায়? দেখুন, সরকার বদলে গেছে। ওই আগে যে কথাগুলো হতো, ওই যেগুলো বলতাম বাজে বাজে, যে তৃণমূল বলে ওটা বিএসএফের দায়িত্ব, বিএসএফ বলে এটা রাজ্য পুলিশের দায়িত্ব, এই সব বলার আর কোনো জায়গা নেই এই পরিবর্তিত পরিস্থিতিতে। ফলে নতুন সরকারকেই এটা এখন গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং সেই জন্যই হয়তো তারা নড়ে চড়ে বসেছে। রাস্তায় টোটোর ভিড়, গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বড় ভরসা, কিন্তু এই নিরীহ টোটোর নেপথ্যে কি অন্য কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? সকালে এপারে টোটো চালক, রাতে সীমান্ত পেরিয়ে ওপারের ঠিকানায় কি পৌঁছে যাচ্ছেন? সীমান্তবর্তী জেলা মালদা, নিরাপত্তা নিয়ে এমনিতেই হাজারো উদ্বেগ, তারপর নতুন চিন্তা বেআইনি টোটো। সরকারি পরিসংখ্যান বলছে জেলায় 8,000 টোটো চলে, কিন্তু বাস্তবে তো মালদার পথে প্রায় 50,000 টোটোর ভিড়। বাড়তি এই বেআইনি টোটো আসছে কোথা থেকে, চালাচ্ছেন কারা? আমাদের এখানে শহরের মধ্যে যা টোটো চলছে, বাইরেকার বেশি টোটো, হ্যাঁ, ইংলিশ বাজারের মধ্যে বেশি কম টোটো। ওরা কোথা থেকে আসছে? বাংলাদেশ কিছু আছে, এসে চালিয়ে চলে যাচ্ছে, মালিকের গাড়ি রেখে দিয়ে বাস চলে গেল, সন্ধ্যা লাগলো বাস 5টা বাজলে ওরা বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে, তো চলছে এইভাবে। কিন্তু ওইভাবে শহরে গ্যাদারিং লাগছে, যার জন্য আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেটা হ্যাঁ, অনেকে আছে যে বাংলাদেশ থেকে পুরোপুরি তো বাংলাদেশিরা যায়নি, তাদের ধরতেও পারেনি পুলিশ এখনো, তাদেরকে দিয়ে গাড়ি চালাচ্ছে। যেখানে একজনের নামে একটা টোটো থাকা নিয়ম, সেখানে নাকি এক একজনের নামে 70 থেকে 80টা টোটো চলছে। অভিযোগ, তৃণমূল জামানায় চালকদের পরিচয় অধিকাংশ ক্ষেত্রেই নথিভুক্ত হয়নি। বাংলাদেশ থেকে এসে এপারে অবাধে টোটো চালাচ্ছেন ওপারের মানুষজন, এমনই গুরুতর অভিযোগ উঠছে মালদায়। শুধু যে জেলার মানুষের জীবিকায় টান পড়ছে তা তো নয়, টোটো চালানোর অছিলায় জঙ্গি গোষ্ঠীগুলো এদেশে নিজেদের চাল বিস্তার করছে না তো? এই আশঙ্কা থেকেই এবার বেআইনি টোটো চিহ্নিত করতে পথে নামছে মালদা পুলিশ। আইনিভাবে লাইসেন্সপ্রাপ্ত টোটো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এটা আমরা আরটিও ডিপার্টমেন্ট থেকে যে ভ্যালিড টোটো আছে ওটা সংখ্যা পেয়েছি, তারপরে কত বেআইনি টোটো চলছে আমরা সেন্সাস করব, বা এক লোকের কাছে কত টোটো আছে এটা সংখ্যা আমরা ধীরে ধীরে করবো, ওর বিরুদ্ধে আমরা ধীরে ধীরে ব্যবস্থা। টোটোর আড়ালে কোনো মৌলবাদী গোষ্ঠী তাদের চর এদেশে রোজ পাঠাচ্ছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা হচ্ছে। মালদা সীমান্ত লাগোয়া জেলা হওয়ায় পুলিশের সতর্কতা অনেক বেশি, স্বীকার করছেন জেলার পুলিশ সুপার। বলছেন টোটো আসলে অছিলা মাত্র, আসল কাজ শস্যের মধ্যে ভূত, অর্থাৎ অনুপ্রবেশকারী আছে কিনা সেটা খতিয়ে দেখা। সীমান্তবর্তী এলাকা আছে, প্রবলেম সামান্য বাহন আর অনেক জায়গা হতে পারে। আমরা একটা ছোট স্টেপ নিয়েছি, যেখানে টোটো চালকদের যে আইডেন্টিটি আছে ওটা ফিক্স করার জন্য, ওটা দিয়ে আমরা আশা করছি কি কিছুটা আমরা স্টেপ নিতে পারো। এবার বুঝতে পারছেন, যদি এরকম অনায়াসে যাতায়াত করে এরা টোটো ফোটো চালিয়ে ফেলতে পারে, তাহলে এটা তো জানা গেছে, এর বাইরে
আরও কত লোক আসছেন এবং রীতিমতো জেঁকে বসছেন তার কোনো গ্যারান্টি আছে? এবার এরা যদি কোনো ঘটনা ঘটিয়ে দেন এবং যদি জানা যায় যে এদের এই আশা বা জেঁকে বসা সবকটাই ওই 4ঠা মের পর ঘটেছে, তাহলে সেগুলো আর তৃণমূল আমলের দিকে আঙুল তোলা যাবে? এগুলো তো সব তখন এই সরকারের ওপরেই এসে চাপবে। এই সরকার সেটা কিন্তু বুঝতেও পেরেছেন, ফলে তারা সব ওই বললাম গা ঝাড়া দিয়ে উঠেছেন আর কি। দেখুন, দেখতে গিয়ে যেটা দেখেছেন তাদের চোখ কপালে ওঠার পক্ষে যথেষ্ট। ধরবেন কি করে? তৃণমূল আমলে নাকি বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত সেগুলোর থেকে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার যে সমস্ত জেলাগুলো রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই পর এই সমস্ত জায়গায় নাকি এই পঞ্চায়েতগুলোর থেকে র্যান্ডম ওই জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে তারা পরবর্তী ক্ষেত্রে বাকি পরিচয়পত্র তৈরি করেছেন। এবার ভাবছেন তো মৃত্যু সার্টিফিকেট কিসে কাজে লাগবে? আরে এরকম জাল মৃত্যু সার্টিফিকেট না থাকলে SIR-এর সময় মৃত বাবার কথাটা প্রমাণ করবেন কি করে? এই সমস্ত অঙ্ক কষা হয়ে গেছিল। এই জন্য এখন এটা খতিয়ে দেখার দরকার পড়ছিল। এবার খতিয়ে দেখার প্রাথমিক কাজটা যে ওই পঞ্চায়েতগুলো বা পুরসভাগুলোর থেকে হবে, সেগুলোর অধিকাংশ জায়গাতেই তো তৃণমূলের প্রধান। এবার তাদের যে ধরে জিজ্ঞাসাবাদ করাবে তারও তো কোনো উপায় নেই, তার কারণ অধিকাংশকেই তো এখন পাওয়া যাচ্ছে না, সব ভাগইল বা টিকি দেখা যাচ্ছে না। ভাবছেন ডিম থেরাপি হবে, অন্তত সেই দোয়াই দিয়ে সব পালিয়ে বেড়াচ্ছেন। মানে ভাবুন, যারা দুহাতে জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট বিলি করেছিলেন বলে অভিযোগ, এখন তাদের খুঁজতে যেরকম পুলিশ যাচ্ছে, তেমনি তারা যে অপকর্মগুলো করেছিলেন সেগুলোকে এখন পুলিশকে খতিয়ে দেখতে হচ্ছে। থানার থেকে আসছি বলে বিভিন্ন ওই পঞ্চায়েতগুলোতে, পুরসভাগুলো থেকে বসে তাদের ওই জন্ম মৃত্যুর কী সার্টিফিকেট ইস্যু হয়েছে সে সমস্ত কিছু খতিয়ে দেখতে হচ্ছে। ভাবতে পারে শ্মশানে গিয়ে হাজির হচ্ছে পুলিশ, মৃত না ভূত কি খুঁজবে, কীভাবে দেখবেন, যাই হোক, কিন্তু ঘটনাটা তো এটাই। এবং যা এই মুহূর্তে জানা গেছে যে 2026-এর প্রথম 2 মাসেই 5 লক্ষের বেশি জন্ম মৃত্যুর শংসাপত্র নথিভুক্ত হয়েছে, মানে যেটা বর্তমান সরকার দাবি করছে, তাতে তো পরিষ্কার এই গোটা বিষয়টা চরমে উঠেছিল যে মুহূর্তে SIR-এর এই কাগজপত্র টানাটানি শুরু হয়েছিল। কত লোককে এইভাবে তাহলে SIR-এর ফাঁক গলিয়ে ভোটার তালিকায় এখনও ঢুকিয়ে রাখা হয়েছে, ভাবতে পারছেন? আবার ঘটনাচক্রে আপনাদের মাথায় রাখতে হবে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই তো, এই ভরাডুবির বাজারেও তৃণমূলই বেশ ভালো কিছু, মানে তাদের যা আসন পেয়েছে তার মধ্যে একটা বড় অংশই এই সীমান্তবর্তী অঞ্চলগুলোর থেকেই পেয়েছে। স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো যে ফর্জিওয়ালা অনেক হয়েছে, অনেক লোক যে আছে ফর্জি সার্টিফিকেট নিয়ে এখানে অনেক সুবিধা ভোগ করছেন, আর এখানে যে আছে অনেক প্রমাণপত্র পেয়ে গেছেন, যেমন আধার আছে, এসব আছে। তো যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, আমরা টেস্ট চেক করালাম, তো আমরা দেখলাম যে ডিলিট সার্টিফিকেট যেটা আছে 46,998, 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। আর যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। এখানে প্রায় যেটা আছে আপনার 15-16% ফলস ছিল। কিছু লোক যে গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে, ও জন্য ওয়াইডার পাবলিক যেটা আছে সাফার করছে। নোবডি উইল বি হ্যারাসড। আমরা বাড়ি থেকে ইনকোয়ারি করব, আমরা এরিয়া থেকে ইনকোয়ারি করব, আমরা সব অপরচুনিটি দেবো কি আপনি ডকুমেন্ট দেবেন, সব দেবেন। কি এটা কোনো এক্সারসাইজ নেই কাকে হ্যারেস করার জন্য या কিছু করার জন্য, এটা এক্সারসাইজ আছে পিউরিফিকেশন। দেখুন, যা তথ্য এখন মুখ্য সচিব দিচ্ছেন তাতে ওই মালদা বা উত্তর দিনাজপুরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ করে এরকম জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে। এবার ঘটনাচক্রে এই দুটো জেলাতেই তো 43টা আসনের মধ্যে 20টাতে তৃণমূল জিতেছে, বুঝতে পারছেন। মুর্শিদাবাদে নাকি
2.5 লক্ষ এরকম সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবার হাতে হাতে সার্টিফিকেট পেয়েছেন, এদেশে থাকার সুযোগ পেয়েছেন, করে কমে খাওয়ার সুযোগ পেয়েছেন, বদলে তৃণমূলকে ভোট দিয়েছেন। এই বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এরকম তথ্য প্রমাণ সহ, এবং তার থেকেও বড় এটা এই জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এতদিন পর ভোট টোট মিটে গেছে, যখন এসআইআর হয়ে গেছে, যখন আমরা ভাবছি যে হয়তো ওই যাবতীয় ভূতগুলোকে ভোটার তালিকার থেকে বার করে দেওয়া সম্ভব হয়েছে, আর ভুতুরে ভোটার নেই, তখন দেখা যাচ্ছে ভূত ধরা কি সহজ কথা? মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে। যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো। বন্যার পর বাড়ি ঘর দর ভেসে ভুসে তার অর্ধেক নথিপত্র নেই, এবার তাকে আমরা কি করব? তাই কি বানের জলে ভাসিয়ে দেবে? আপনাকে তো কিছু না কিছু লোককে প্রোটেকশন দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দেওয়ার কথা বলছে না, কিন্তু সবটাই খারাপ, সবটাই ভুল, এটাও ঠিক না। ওই একটা বাংলায় প্রবাদ আছে, ও তোর সর্বঙ্গ ব্যথা, আমি ওষুধ দেবো কোথা? 15 বছরে যা করে গেছে তৃণমূল, অর্থ খাওয়া নেওয়া হয়নি এরকম একটাও জায়গা নেই। এটা ডেমোক্রেটিক যে সিস্টেম, সেইটাকে নষ্ট করা। যদি কেউ কোনো ভুল করে থাকে, কোনো পঞ্চায়েত প্রধান অন্যায় করে থাকে, 100 বার তাকে সরিয়ে দেওয়া হোক। এইটা ব্যাপারে নিশ্চিত থাকছেন তো যে সরকারি কাঠামো, সচিব বা আমলারা সেখানে একদম স্বচ্ছতার সঙ্গে সব ঘটনা ঘটবে? আমাদের পৌরসভায় জালিয়াতি হয়নি, কিন্তু পৌরসভার সিলমোহর জাল করে কিছু লোক করেছিল। কেউ চাপানোতর আর কেউ ওই স্বীকারোক্তির মুডে রয়েছেন আর কি। এগুলো শুনতে শুনতে আমরা বোর হয়ে গেছি। তাও ঘটনাচক্রে অনেক দিন পর আপনাদের একটু মনে করালাম আর কি, সেই পুরনো তর্কগুলো আর কি। কিন্তু দেখুন, কিছু কিছু জিনিস আছে জানেন তো, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে, সেই কথাটাকে একেবারে সত্য প্রমাণ করার পুরো দায়িত্ব নিয়ে বসে থাকে। তাই হচ্ছে চারপাশে। আরেকটা জিনিসও মনে হচ্ছে, এই যে এখন পঞ্চায়েত স্তরে এখন নজর গিয়ে পড়েছে, সেখানে সব খুঁজে টুজে দেখা হচ্ছে। এবার যখন যে জিনিসটা নজরে পড়ে তার অসংখ্য গলদ নজরে পড়ে, তখন সব দিক থেকেই কিন্তু বিষয়গুলোকে চেপে ধরতে হয়। তাই দেখা যাচ্ছে এখন পঞ্চায়েত নজরে এসছে, তো চলছে পঞ্চায়েত আইনেরও তো বদল করে ফেলা হচ্ছে। এই যে এই বিভিন্ন প্রধান ঠোদান যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি, তার ফলে আপনাদের বলছিলাম মহা সমস্যায় পড়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। নতুন দায়িত্ব পেয়েছেন, আর পঞ্চায়েতটা তো গ্রামের জায়গা, তো ফলে ওই গ্রাম দিয়ে মোটামুটি শহর ঘেরার মতো একটা বিষয় তো সবসময় থাকে। ওখানেই তো আসল ভোটটা। ওই পঞ্চায়েত স্তরে যদি মানুষজনকে খুশি না করা যায়, তাহলে তো পরবর্তী ক্ষেত্রে তার ফল ভোগ করতে হবে। বিশেষ করে যখন ওই পঞ্চায়েত নির্বাচনগুলোতে তৃণমূল আমলে যা হয়েছে, সেগুলো কিছুতেই এই আমলে ঘটতে দেওয়া যাবে না, এরকম একটা প্রতিজ্ঞা করে বসে রয়েছেন বিজেপির লোকজন। অন্তত সেইটা প্রচার করেছেন, ফলে করে দেখাতে হবে তো। কিন্তু তাহলে তো লোকজনকে খুশি করে তাদের থেকে তারা যাতে স্বেচ্ছায় ভোটটা দেন, সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। করবেন কি করে? তার জন্য দরকার তাদের হাতে কাজ দেওয়া। কাজ কোনটা? এতদিন 100 দিনের কাজ ছিল মনরেগা, এখন সেটা গেছে। তার বদলে প্রধানমন্ত্রী যোজনায় এখন 125 দিনের কাজ এসছে। এবার সেই 125 দিনের কাজের জন্য টাকাও এসছে, কিন্তু কাজই বা বিলি করবেন কি করে, টাকাই বা বিলি করবেন কি করে? কারণ ওই যে বললাম, পঞ্চায়েত প্রধানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আইন বদলে এমন একটা বন্দোবস্ত করা হচ্ছে যখন আর প্রধানদের হাত দিয়ে টাকা পয়সা খরচ হবে না। ওই টাকা পয়সার বিষয়গুলো সব দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীরা সামলাবেন। কিছুদিন আগে আপনাদের মনে আছে, যখন এই মন্ত্রী হওয়ার পর আমার এখানে এসে বসেছিলেন কথাবার্তায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, তখন কিন্তু তিনি এই যে সমস্যাটা, সেটা সম্পর্কে তখনই বুঝে গেছিলেন। এবং তখনই তিনি বলেছিলেন, এই যে এই বিভিন্ন প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার একটা ব্যবস্থা করব, খুব দ্রুত একটা মাঝামাঝি ব্যবস্থা করব। তো এবার যখন ওই ভিভিজি রামজি প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ টাকাটা
খরচ করা যাচ্ছে না, 1,500 কোটি টাকা দেখুন এসে গেছে, কিন্তু আগে কাজ দেবেন তারপরে তো টাকা দেবেন, সেটা তো হচ্ছে না। সুতরাং পঞ্চায়েত মন্ত্রী ঠিক করেছেন যে এবার একদম সরাসরি একটা ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট বলা হয় না, একদম চরম সিদ্ধান্ত নিয়ে ফেলা হবে। পঞ্চায়েতের যাবতীয় খরচ খরচার জিনিসগুলো যদি এইভাবে পঞ্চায়েত প্রধানদের ওপর নির্ভর করে থাকে, তাহলে তারা যদি গণ্ডগোল করেন, তাদের তো যখন তখন ওরকমভাবে ধরাও যায় না, সরানোও যায় না, আর অন্য বিরোধী দলের হলে তো কথাই নেই, তখন কিছু করার থাকে না। মাঝখান থেকে মানুষজন খেপে যাবেন, মানুষজন বঞ্চিত হবেন। এই জন্যে এই পঞ্চায়েতি আইনটা পরিবর্তন করা হয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে। আগামী শনিবার বিধানসভায় এই বিলটা আসতে চলেছে। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সচিবদের হাতে অর্থনৈতিক দায় দায়িত্বগুলো সব কিছু চলে যাবে। ব্যাস, না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি। টাকার ব্যাপার না থাকলে অর্থই তো যত অনর্থের মূল, কিন্তু আমরা দেখে নিয়েছি। তাহলে আর কোনো রকম গণ্ডগোল বিতর্ক এগুলো থাকবে না। আরেকটা দিক আছে, এই আইনটা কার্যকর হলে ইতিহাসের চাকা কিন্তু রিভার্স ডিরেকশানে, মানে উল্টো দিকে ঘুরবে, এটা মাথায় রাখতে হবে। ইতিহাস অদ্ভুত জিনিস, কখনো সোজা চলে কখনো উল্টো চলে, ফল যে কি হয়। দেখুন, মহাত্মা গান্ধীর মাথায় পঞ্চায়েতি রাজের ভাবনাটা প্রথম এসেছিল। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত গণতন্ত্র ওপর থেকে নয়, একদম নিচতলার থেকে গড়ে তোলা উচিত, এবং সেই ভাবনার থেকেই পঞ্চায়েত ব্যবস্থার জন্ম। তারপর বহু কাঠ খড় পুড়িয়ে ওই পঞ্চায়েতের বিকেন্দ্রীকরণ হয়েছিল। কেন্দ্র বা রাজ্য সরকার নয়, প্রত্যেকটা গ্রামকে নিজের পায়ে দাঁড় করাতে পঞ্চায়েতের নির্বাচিত ওই জনপ্রতিনিধিদের হাতে অর্থনৈতিক ক্ষমতাটা তুলে দেওয়া হয়, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। এখন যদি সেই বিকেন্দ্রীকৃত ক্ষমতাটা ফিরিয়ে এনে আমলাদের হাতে দিয়ে দেয়, যদি গোটা বিষয়টাই পঞ্চায়েতের বদলে আমলাতন্ত্র নির্ভর হয়ে যায়, তাহলে তো ফের একবার ক্ষমতার কেন্দ্রীকরণ হয়েছে বলে ধরতে হবে। তাহলে ইতিহাসের চাকা উল্টো দিকে হাঁটলো কি না? যদিও সরকারিভাবে এর ফলে পঞ্চায়েতে আর্থিক দুর্নীতির কমবে এটাই বলা হচ্ছে, কিন্তু দেখুন, একটা পুরনো স্লোগান এক্ষেত্রে যদি মনে পড়ে খুব ভুল হবে। মনে আছে সেই PM to DM বলে একটা সংলাপ খুব চালু হয়েছিল? সেই সংলাপটা যে এর ফলে আরেকবার ফিরে আসবে না, গ্যারান্টি দিয়ে বলা যায়? ফাইল পাঠাচ্ছেন সই করার জন্য, তারপরে যে নিয়ে যাচ্ছে তাকে লোকে আটকাচ্ছে, কেন এসছো? ফলে কী হয়েছে, আমাদের কাজের যে গতিটা কমে যাচ্ছে, কাজ হচ্ছে না প্রায় এক প্রকার। পঞ্চায়েতের প্রধান ছাড়া পঞ্চায়েতে কোনো কাজ হয় না, ফলে টাকা এসে গেছে, কাজ শুরু হয়ে যাচ্ছে, আমরা পেমেন্ট করতে পারবো না নারেগার, কারণ কি সই করতে হবে প্রধানকে, নাহলে তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না। মাঝখান দিয়ে রাস্তা ভাবা হচ্ছে কি করা যায়, তাকে বাদ দিয়ে অন্য কাউকে তৈরি করতে হবে যে সিগনেটারি হবে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো। আচ্ছা বলুন তো, এখন পর্যন্ত ভারতের সংবিধান সংশোধন হয়েছে কতবার? 106 বার। শেষবার 2023 সালে ওই লোকসভা বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা করতে সংবিধান সংশোধন হয়েছিল। কম বেশি সব সংবিধান সংশোধনী বিলেরই একটা আলাদা আলাদা তাৎপর্য আছে। দেশের সমাজ, রাজনীতি এগুলোর ওপর প্রত্যেকটারই আলাদা আলাদা প্রভাব রয়েছে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওই পলিটিক্যাল সায়েন্সের টেক্সট বুক থেকে যদি একটু বিদগ্ধজনদের লেখা প্রবন্ধগুলো একটু নেড়েচেড়ে দেখেন, তাহলে দেখবেন সবকটাতেই বারবার ঘুরে ফিরে আসে ওই 73তম সংবিধান সংশোধনীর কথাটা। স্বাধীনতার পর বহু বছর ধরে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার চেহারাটা রাজ্যগুলোর ইচ্ছের ওপরে নির্ভর করতো। কোনো নির্দিষ্ট নিয়ম বা সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় অনেক রাজ্যেই নিয়মিত ভোট হতো না। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনে গ্রামাঞ্চলে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাটা বাধ্যতামূলক করা হয়।
আমাদের রাজ্যে অবশ্য বামফ্রন্ট সরকার তারা অনেক আগেই একটা সুষ্ঠু পঞ্চায়েত ব্যবস্থা চালু করতে পেরেছিল, এবং সেই সিস্টেমের মূল কথাটাই ছিল ওই বললাম ক্ষমতার বিকেন্দ্রীকরণ। পঞ্চায়েতে গ্রাসরুট লেভেলে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা। পরবর্তী ক্ষেত্রে ওই ত্রিস্তর হওয়ায় সেটা আরও একটা সিস্টেমের মধ্যে এসেছিল, কিন্তু এখন সেটা নতুন পঞ্চায়েত বিলে যে বদলে দেওয়া হচ্ছে, আপনারা বলতেই পারেন তাহলে কি মানুষের হাতে ক্ষমতা দেওয়াটা পছন্দ না? দেখুন, ইতিহাস কখন বদলায় জানেন? ইতিহাস বদলায় যখন পরিস্থিতি বদলায়, সময় বদলায়। ঘটনাচক্রে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই হয়তো ইতিহাসকে উল্টো দিকে হাঁটতে হচ্ছে। ওই আমরা বলি না, উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ, আমরা সেই নেতাই পাই যেটা আমাদের প্রাপ্য। আমরা যেরকম আমরা আমাদের মতো নেতা পাই, আমরা যেরকম আমরা সেই রকম পরিস্থিতির শিকার হই। এটাকে আর অস্বীকার করবেন কি করে? দেখুন, হাজত আর ডিমের ভয়ে এই যে এখন সমস্ত তৃণমূল নেতা চাচা আপন প্রাণ বাঁচা থিওরিতে পালিয়েছেন, যাদের নামে একদিন বাঘে গরুতে জল খেত, এরা সব এই যুগের বাবু ক্লাসের লোক ছিলেন, জানেন তো। ভোটের পর প্রায় সবাই বঙ্কিমকে সমান প্রমাণ করে দিয়েছিলেন। সে বঙ্কিম বলেছিলেন না, বল হস্তে 1 গুণ, মুখে 10 গুণ, পৃষ্ঠে 100 গুণ এবং কার্যকালে অদৃশ্য, তিনিই বাবু। ফলে এই যে লোকশিক্ষাটা, এটা নতুন করে আপনারা মাথায় নিয়ে নিন। নতুন সরকার নিয়েছে, তাদের কিছু করার নেই, মানুষকে পরিষেবা তো দিতে হবে, অতএব আর সুযোগটাও পেয়ে গেছেন, বুঝেও গেছেন যে ইতিহাসের চাকায় উল্টো গতি না আনলে ফের ওই যেভাবে তৃণমূলের প্রধানরা পিছলেছেন, হয়তো এই আমলে ওই বললাম 4th মের পর যা যা হবে সব তো তাদের গাড়িই চাপবে। ফলে যদি সেই একই দুর্নীতি, একই রকম ঘটনার ছোঁয়াচে রোগটা কাউকে ছুঁয়ে ফেলে, তার দায় তো তাদের নিতে হবে। আপনারা ভাবতেই পারেন এটা কি তাহলে সেই কন্ডাক্টরের সেই চিরন্তন এবং অমোঘ সেই বাক্য, দাদা পেছন দিকে এগিয়ে যান। পেছন দিকে এগোনোর এইরকম নির্দেশ একমাত্র বাস ছাড়া আর কোথাও দেওয়া হয় না, এটা ভেবে অনেকেই মুচকি হাসতে পারেন। তবু বলছি, এটা শুধু আমি আপনি নয় বা আমাদের রাজ্য নয়, এসব ভেবে আপনাদের তো সমস্ত কিছুই আমাদের এখানে হয় একটু বিদেশ ঘেঁষা হলে মনে হয় না, তাহলে ব্যাপারটা ঠিক আছে, এক্সপোর্ট কোয়ালিটি, এই ব্যাপারটা আমাদের কাছে একটা আলাদা গুরুত্ব পায়। তো তাহলে আপনাদের একটু শান্ত করি, নিশ্চিন্ত করি, ইউরোপের আমজনতাও কিন্তু পেছন দিকেই এগিয়ে যাচ্ছে। কেন বলছি? আমার পাশে যে ছবিটা দেখছেন, এটা অস্ট্রিয়ার সালজবুর্গ শহর। খুব সুন্দর শহর একটা, জানেন তো। আজ থেকে 270 বছর আগে ওখানে একজন মানুষ জন্মেছিলেন, যিনি জন্ম থেকেই মোজার্ট। কেন বললাম জানেন? 5 বছর বয়সে প্রথম সুর দিয়েছিলেন, 8 বছর বয়সে প্রথম সিম্ফনি, 11 বছর বয়সে প্রথম অপেরা করেন। তাই উলফগ্যাং আমাদেউস মোজার্ট, বা সংক্ষেপে আপনার আমার মুখে যিনি সবসময় ঘুরে বেড়ান মোজার্ট বলে, তিনি জন্ম থেকেই মোজার্ট। এমনিতে অস্ট্রিয়ায় এমন কিছু অন্য সমস্ত ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বিরাট কিছু কাণ্ডকারখানা ঘটে না যে প্রত্যেক দিন আলোচনার মধ্যে আনতে হবে, কিন্তু তাদের মোজার্ট আছে। মানুষজন গিয়ে তাদের প্রিয় সুরকারের বাড়ি খোঁজেন, স্মৃতি খোঁজেন, এখনও দলে দলে। 19বিংশ শতাব্দীর মাঝামাঝির থেকে প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত ইউরোপের একটা বড় অংশ অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের অধীনে ছিল। বসনিয়ার রাজধানী সারাজোভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দের গুলি খেয়ে মৃত্যুর ঘটনা থেকেই তো ওই প্রথম বিশ্বযুদ্ধের শুরু, যিনি না থাকলে নেপোলিয়নকে হয়তো হারতে হতো না। আর নেপোলিয়নকে হারানোর জন্য যিনি ইউরোপের সব দেশগুলোকে একটা টেবিলে নিয়ে এসেছিলেন, সেই মেটারনিকও তো ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। ফরাসি বিপ্লবের উদার চিন্তার থেকে ইউরোপকে রক্ষণশীলতায় ফেরানো, এটাকে তো আমরা মেটারনিক তন্ত্র বলেই জানি। এবার ভাবুন, এর মধ্যেও তো সেই পেছন দিকে এগিয়ে যাওয়ার গল্পটাই বললাম না। ফলে অস্ট্রিয়া এবং ওই পেছন দিকে এগিয়ে যাওয়া
কোথাও গিয়ে যেন জুড়ে গেছে। এই জন্যেই একবার আপনাদের সালসবুর্গে যেতে হবে, কারণ এই পেছন দিকে হাঁটার সর্বশেষ নিদর্শন, পেছন দিকে এগোনোর সর্বশেষ নিদর্শন সেটা ওই অস্ট্রিয়াতেই আছে। ওখানে এখন ইতিহাস উল্টো দিকে হাঁটার কথা ভেবেছে বা হাঁটতে শুরু করেছিল। জার্মান সীমান্তে এই অস্ট্রিয়ারই ছোট্ট শহর ব্রাউনাউ আম মিন, এখানে জন্মগ্রহণ করেছিলেন অ্যাডলফ হিটলার। মাত্র 14 বছর বয়সে ভাগ্যের সন্ধানে চলে যায় মিউনিখ, তারপরে বাকিটা তো ইতিহাস, কুখ্যাত ইতিহাসও বলতে পারেন। হিটলারের ওই যে জন্মস্থান, তার যে ছোটবেলার বাড়ি, ওই বাড়িটাই আজ হয়ে উঠেছে ইউরোপের সব দেশের নিও নাৎসিদের তীর্থক্ষেত্র। আপনারা জানেন যে গোটা ইউরোপেই এখন ফার রাইটদের মানে চরম দক্ষিণপন্থীদের রমরমা চলছে। এদের মূল টার্গেট হচ্ছে মুসলিম আর কৃষ্ণাঙ্গ অভিবাসীরা। হিটলারের যেরকম টার্গেট ছিলেন ইহুদিরা, এই অতি ডানপন্থী নব্য নাজিরা তারা হিটলারের জন্ম ভিটেই গিয়ে ফুল দিচ্ছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, গান বাজনা করছেন, নিজেদের মধ্যে নাৎসি স্যালুট বিনিময় করছেন। মানে ভাবতে পারেন যে লোকটা ইতিহাসের সব থেকে ঘৃণ্য অধ্যায়ের জনক বা ধারক বাহক, যে অধ্যায়টাকে সবাই মানে ঘৃণার চোখে দেখে, সযত্নে এড়িয়ে যেতে চেষ্টা করে, সেটাকেই ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। একে ইতিহাসের চাকা পেছন দিকে ঘোরা ছাড়া, উল্টো দিকে ঘোরা ছাড়া কি বলবেন বলুন তো? অবশ্য ইতিহাসের চাকা যাতে উল্টো দিকে না ঘোরে সেজন্য অস্ট্রিয়া সরকার কম চেষ্টা করেন। এই জন্যই নোয়াম চমস্কির একটা কথা মনে পড়ে গেল, জানেন তো? এডুকেশন ইজ নট মেমোরাইজিং দ্যাট হিটলার কিল্ড 6 million Jews. Education is understanding how millions of ordinary Germans were convinced that it was required. কি বড় কথা! Real education is learning how to spot the signs of history repeating itself. উনি বলেছেন হিস্ট্রি রিপিটিং ইটসেলফ, আমাদের চোখে সেটা ইতিহাসের পশ্চাৎ অবসরণ বা পেছন দিকে হাঁটা, অথবা আমাদের এখানে বাসের কন্ডাক্টরদের ভাষায় পেছন দিকে এগিয়ে যাওয়া। এবার খেয়াল করে দেখুন কি সুন্দর কথাটা। হিটলারের ওই 6,60,00,000 ইহুদিকে মারার কথাটা মনে রাখাটা ইতিহাস নয়। ইতিহাস হচ্ছে আসলে কিভাবে তিনি অত জার্মান মানুষকে, জার্মান হতে পারেন মানুষ তো, অত সংখ্যক মানুষকে কি করে ব্রেন ওয়াশ করে তাদের এরকমভাবে মানসিকভাবে প্রস্তুত করে দিলেন, বিশ্বাস করতে শুরু করিয়ে দিলেন যে এই ইহুদিদের মারা উচিত, এত সংখ্যক মানুষকে মেরে ফেলা উচিত, একজন মানুষের আরেকজন মানুষকে মারা উচিত। সত্যিই তো, এটাই তো ইতিহাস, এবং এটাই তো হয়তো রহস্য ইতিহাসের। আর তাই হিটলারের জন্মস্থানে এরকম ভিড় হচ্ছে দেখেই সিঁদুরে মেঘ দেখছিল অস্ট্রিয়া সরকার। শেষ পর্যন্ত ভিড় আটকাতে তারা কি করেছে জানেন? বাড়িটাকে সংস্কার করে চেহারা ঠেহারা বদলে সেটাকে একটা থানায় বদলে দিয়েছে। পুলিশকে সব দেশেই লোকজন ভয় টয় পান, তো ওখানে অন্তত পুলিশের জায়গা হয়ে গেলে অন্তত লোকজন ওই এরকম গিয়ে হঠাৎ হিটলারকে খুঁজতে বসবেন না। ইতিহাসবিদরা বলছেন যে এতে ইতিহাসের ক্ষতি হলো, তারা তো বলবেনই, কিন্তু অস্ট্রিয়া সরকার বলছে আমাদের আর কিচ্ছু করার ছিল না। বাড়ির সামনে একটা পাথরে তারা লিখে দিয়েছেন যে ফর এ ফ্রিডম, ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি, নেভার এগেন ফ্যাসিজম, মিলিয়ন্স অফ ডেড রিমাইন্ড আস। গণতন্ত্র, মুক্ত চিন্তা, এগুলোই তো দরকার। ওই ফ্যাসিজমের আর কোনো জায়গা নেই, কারণ এটা যে একটা ঘৃণ্য অধ্যায়, এটা লক্ষ লক্ষ মৃত মনে করিয়ে দিচ্ছে আমাদের। ঠিক যেরকম হিরোশিমা স্মৃতি ফলকে লেখা আছে না, শান্তিতে ঘুমো, এই ভুল আমরা আর করব না। এখানে আমরা মানে আমেরিকান বা জাপানিরা নন, আমরা মানে গোটা মানব জাতি। তবে কি জানেন, মানুষ তো, মানুষের মতো ভুলও মনে আর কারোর হয় না। আর তাই ভরসা নেই কে কখন কি করে বসবেন ইতিহাসের এই উল্টো ঘোড়ায়। হয়তো দেশ কাল সীমান্ত মাঝে মধ্যেই মুছে টুছে যাবে। জোয়ার এলে কিন্তু খুব মুশকিল, এরকম পেছনে ঘোরার জোয়ার। ইংরেজিতে একটা কথা আছে জানেন, নিপ ইট ইন দ্য বার্ডস।
মানে অঙ্কুরে বিনাশ আর কি। এবার সেই অঙ্কুরে বিনাশের পথ সেটা কি অস্ট্রিয়া নিয়েছে, যেরকম পশ্চিমবঙ্গেরও নেওয়ার সময় এসছে। তাহলে আপনারা প্রশ্ন করবেন, তাহলে কি ওই ইতিহাসের উল্টো ঘোরার ছবিটা আমাদের পশ্চিমবঙ্গেও কেউ কেউ দেখতে শুরু করছেন? সিঁদুরে মেঘ। দেখুন, একটা ইতিহাসের পেছন দিকে ঘোরার সম্ভাবনা তো আপনাদের বললাম, কিন্তু এখানেও তো সেরকমই একটা কোথাও গিয়ে ইতিহাস চাতে পেছন দিকে ঘুরতে না পারে তার একটা মরিয়া চেষ্টা শুরু হয়ে গেছে। হিটলারের ওই জন্মভিটেতে থানা বানিয়ে ফেলেছিল, বা থানায় নিয়ে গিয়ে জন্মভিটেকে ফেলেছিল অস্ট্রিয়া। আর এখানে মমতাপন্থী তৃণমূলের বিরুদ্ধে কোর্টে গেছে কলকাতা পুলিশ, কারণ ওই 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে যখন মমতাপন্থীদের সভাটা দেখেছেন, যেখানে অন্যগুলোর থেকে ওই শহীদ স্মরণ সমাবেশে অন্যদের ওই ভিরোমিটারে ঋতব্রতদের থেকে এগিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই তো হয়তো মনে মনে সরকার স্থির করে ফেলেছিল যে না, ভবিষ্যতে কি হবে না হবে তার কোনো জায়গা নেই, কিন্তু ওই শুভেন্দু অধিকারী যেরকম বলে দিয়েছেন ভাইপোপন্থী তৃণমূলের একদম নাম নিশান মুছে দেবেন। সুতরাং হিটলারের জন্মভিটেকে থানায় নিয়ে যাওয়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণকেও আদালতে নিয়ে চলে গেছে সরকার। তারা সরাসরি বলেছে, বিধানসভায় কটাক্ষ করে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে 2500 লোক নিয়ে দিবাস্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও চাণক্য নীতির থেকে সরে আসেন। চাণক্য বলেছিলেন শত্রুর শেষ রাখতে নেই, ওই জন্য তিনি শেষ যতক্ষণ না সত্যি সত্যি শেষ হচ্ছে ততক্ষণ কোনোভাবেই মমতাপন্থীদের এতটুকু হালকাভাবে দেখতে রাজি নন। অঙ্কুরে বিনাশের জন্যই কি এইভাবে আইনি লড়াইয়ে তৃণমূলকে টেনে নিয়ে আসলো প্রশাসন তথা পুলিশ? নিশ্চয়ই আদালতও মানবেন যে আমরা যেমন আদালতের রায় মেনে করছি, আবার গণতন্ত্রে জনতার আদালতেরও একটা আলাদা গুরুত্ব আছে। আদালত নিশ্চিতভাবে সম্মান করছি, কিন্তু জনতার আদালতকে আপনি ফেলবেন কি করে? আমরা তো আদালতের নিয়ম ভেঙে লোক আনিনি। এবার মানুষ যদি আবেগে চলে আসেন তো সেখানে বাকিটা তো পুলিশের দায়িত্ব, আমরা কি করব? সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে একটা প্ল্যান ধরে তারা করবে, অপর প্ল্যানকে যাতে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। হাইকোর্টের অর্ডার তারা লঙ্ঘিত করেছে, এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, তো পুলিশ তো সেখানে মামলা দায়ের করবেই। এই ঋতব্রত তৃণমূলের বক্তব্য শুনে মনে হবে এরা খুব দায়িত্বশীল হওয়ার একটা চেষ্টা করছেন আর কি, মানে দায়িত্বশীল একটা বন্ধুত্বপূর্ণ বিরোধীর চেহারাটা নেওয়ার চেষ্টা করছেনই, পাশাপাশি একই সঙ্গে দায়িত্বশীল ভূমিকা, মানে ওখানে মমতাপন্থীদের বলে দিয়েছিল আদালতে 2500-এর বেশি ভিড় যেন না হয়, তা ওনারা তাদের কিছু বলা হয়নি, কিন্তু ওনারা অনেকটা একলব্যের মতো দূর থেকে শুনেই ঠিক করে নিয়েছিলেন নিজেদের কর্তব্যটা। হয়তো সেই জন্যেই নিজেদের এই সভাটায় নেতারা ছিলেন, কিন্তু জনতাকে আনার বিশেষ আগ্রহ দেখাননি, খুব একটা কেউ আসেনি। তো সে যাই হোক, এই সমস্ত দেখে মনে পড়ে যাচ্ছে, জানেন তো, পথে হলো দেরি বলে একটা সিনেমা তৈরি হয়েছিল 1957 সালে। সেই সিনেমায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলা একটা গান একটা খুব খুব মনে পড়ে যাচ্ছে, যেখানে গায়িকা গাইতেন যে আমি কস্তুরী সে মৃগের মতো নিজের গন্ধে নিজেই ভুলি। কস্তুরী হরিণ তার শরীর থেকে নির্গত সুগন্ধে নিজে এমন বুঁদ হয়ে থাকে, কখন যে শিকারি এসে তাকে শিকার করে দিয়ে চলে যায় এটা ভাবতেই পারে না। এই মমতাপন্থী বা এই ঋতব্রতপন্থী সব কিছুরই শেষে তো একটা তৃণমূল আছে। এদের দেখলে মনে হবে জগতে নিজেদের এই বিভিন্ন টুকরোগুলো বাদে আর কোনো কিচ্ছু সম্পর্কেই এদের কোনো ভাবনা চিন্তা কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠলে ঋতব্রতদের সম্পর্কে বলছেন, ঋতব্রতরা বলতে এলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক বলছেন। আর যে কোনো রাজনৈতিক দল ওখানে আছে, সে বাম হোক, কংগ্রেস হোক বা বিজেপি, এটা নিয়ে কারুর ওদের নিজেদের জগৎ নিয়েই তারা বুঁদ হয়ে আছে। এবার এইখান থেকেই মনে হচ্ছিল যে হয়তো নিজেদের মধ্যে মারপিট করেই
নিজেরা কোথাও গিয়ে হয়তো শেষ হয়ে যাবেন, এটা বুঝেই হয়তো বিজেপি মজা দেখছে, কিন্তু আসলে তা নয়। তারা যে সামান্যতম যেখানে যেখানে মনে হবে একটা সম্ভাবনার বীজ একটা অঙ্কুরিত হলেও হতে পারে, সেখানটাতে তারা সে গরম জল ঢেলে দেবে, এটা পরিষ্কার। কিন্তু একটা কথা বলুন, ছোঁয়াচে রোগ বলে তো একটা জিনিস আছে না? মরা ইঁদুর থেকেও তো প্লেগ টেগ হয়, সেই শুনেছিলেন। এখন আজকাল প্লেগের কথা শোনা যায় না, কিন্তু আপনি যদি শরৎ পড়েন তখন বুঝতে পারবেন যে সেই সময়গুলোতে এই সময় প্রচুর কিছু হতো আর কি, ভয়ঙ্কর ছিল তখন প্লেগ টেগ। আর পরবর্তী ক্ষেত্রে ছোঁয়াচে রোগের কথা আর বললাম না, কারণ সাম্প্রতিককালে শেষ ছোঁয়াচে জিনিসটা যে কতটা ছোঁয়াচে, কতটা গণ্ডগোলের ছিল, সেটা আমরা ভুলতে চাই। কোভিড কালটাকে শেষ, সত্যি কি শেষ না? তারপরেও একটা আছে, তারপরের যেটা ছোঁয়াচে রোগ সেটা মনে হচ্ছে সেটাও আবার ওই তৃণমূলের মধ্যেই ছিল। অর্থাৎ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ছেড়ে দিন, দুর্নীতির জায়গাটা, তোলাবাজির জায়গাটা, বিবিধ কিছু আর কি। এই জায়গাটাও আমার ধারণা বিজেপি নেতারা জানেন একদম গোড়াতেই বিনাশ করা দরকার, কারণ না হলে কখন যে এক শাসক থেকে আরেক শাসকের শরীরে এই রোগগুলো ছড়িয়ে পড়বে তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এবং তার প্রমাণ আছে। এই বেহালায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। এক প্রমোটারের কাছ থেকে নাকি 5 লক্ষ টাকা দাবি করে বসেছিলেন, খবর করেছিলাম আমরা। যদিও অভিযুক্ত নেতা তোলাবাজির কথা অস্বীকার করেছেন, তবুও মণ্ডল সভাপতি থাকা ওই নেতার বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব কিন্তু ব্যবস্থা নিয়েছে, সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। এরপর আইনের পথে চলবে, যদি ব্যবস্থা নেয় তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। কিন্তু বিষয়টা আজকাল 5 লক্ষ টাকা শুনলে অবশ্য লোকজন মুখ ব্যাটকায়, বলে এটা কি হলো ধর, 5 কি আর কি মারছে। রাজ্য বিজেপি কিন্তু বোঝাতে চাইছে দুর্নীতি যত ছোটই হোক সেটাকে নির্মূল করাই আসলে বীরের লক্ষণ। ওই জন্য তৃণমূল জমানার দুর্নীতিকে তারা একদম তৃণমূল স্তরেই নির্মূল করতে চাইছে বলে তারা একটা বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করছে। আসলে বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনি আচরি ধর্ম পরের শিখায়। তো আপাতত নিজের লোকজনকে শেখানোর দিকে যে এইভাবে নেতারা মন দিয়েছেন, এই কাজটা যদি একদম ঠিকভাবে করেন তাহলে ভবিষ্যতে হয়তো তাদের এই ব্যাপারটা নিয়ে কম চিন্তা করলেও চলবে। এই পার্টিকুলার এই খবরটার কোনো সত্যতা নেই, না আমি ব্যক্তিকে চিনি, না আমি ব্যক্তির সঙ্গে কোনো রকম কথা হয়েছে। যে অডিওটা মিডিয়াতে চলছে সেই অডিওটা আমার নয়, এবং এআই মারফত অডিওটা করানো হয়েছে। দ্বিতীয় কথা, আমি পার্টির একটা সামান্য কর্মী, এবং পার্টির সামান্য কর্মীর দৃষ্টতা নেই যে আমি কোনো প্রমোটারের থেকে টাকা চাইব। দেখুন, দুর্নীতি প্রতিরোধে বিরোধী আর নিজেদের মধ্যে বিজেপি হয়তো কোনো ফারাক করছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এক যাত্রায় পৃথক ফলের নজির তৈরি করছেন না? গতকাল সংসদে কাকলি ঘোষ দস্তিদারদের কুকথা বলার জন্য সাসপেন্ড হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর বিধানসভায় ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামানের দিকে তেড়ে যাওয়ার অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন কুণাল ঘোষ। দুটো ঘটনাই একদিনে ঘটেছিল, এবং দুটো ক্ষেত্রেই এখন পর্যন্ত তার সঙ্গে থাকা ওই দুই নেতার বিরুদ্ধে লোকসভা আর বিধানসভায় যে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এক যাত্রায় পৃথক ফল না করে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা হয়ে গেছে। ফলে তার একটা সমদৃষ্টিভঙ্গিতেই গোটা ব্যাপারটা দেখার কথা ছিল, বিশেষ করে এই দুর্দিনের বাজারে যখন পাশে এমনিতেই কেউ নেই। কিন্তু তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কুণাল ঘোষের দিকে তাকালেন, তার পাশে দাঁড়ালেন, তাকে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, চটজলদি করলেন। অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাসপেন্ড হলেন সে ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দও খরচা করলেন না। ভাবতেই পারেন কেন এরকম মিতব্যয়ী হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 জুলাইয়ের মঞ্চ থেকে যে সংঘাতের একটা আবহ তৈরি হয়েছিল, তার সঙ্গে ওই কথা কাটাকাটির একটা ছবি দেখা গেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের,
সেটাই আসল কারণ, নাকি তার আগে তিনি অভিষেককে যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সেটা আসল কারণ? পরবর্তী ক্ষেত্রেও করিয়েছেন। এবার সেটা যদি কারণ হয় তাহলে তো ধরতে হবে অভিষেককে কেন্দ্র করে যেভাবে এই সংখ্যাগরিষ্ঠ তৃণমূল নেতা বিমুখ হয়েছেন সেই তালিকায় আরেকটা নাম যোগ হলো। আর ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে তো দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তিনি গিয়ে পড়লেন কোথায়? ঘটনাচক্রে ইন্ডিজোটের কোলে। অর্থাৎ মমতাকে হারিয়ে ইন্ডিয়া জোটকে সঙ্গে পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এটা যদি বলা হয় তাহলে কি খুব ভুল হবে? এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেবটা আরও একবার ভুল হলো, এটা বলাও কি ভুল হবে? কারণ শ্রীরামপুরের সাংসদ, তিনি সংসদ থেকে বিতাড়িত হয়েছেন, সংসদের বাইরে দাঁড়িয়ে ধর্ণা শুরু করেছেন এবং তার সঙ্গে যোগ দিয়েছেন রাহুল গান্ধীর থেকে শুরু করে ইন্ডিজোটের নেতারা, মানে দেখা করে এসছেন তার সঙ্গে, গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন, তার সাসপেনশন প্রত্যাহারের জন্য দাবি তুলেছেন। এবং শুধু তুমি নয় অবলাকান্ত, মানে শুধু ইন্ডিয়া জোট নয়, যে ইন্ডিয়া জোটকে এই দুর্দিনের বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে হয়তো রাষ্ট্রীয় স্তরে গিয়ে একটু জাতীয় পলিটিক্সে একটুখানি এই মুহূর্তে একটা শূন্যতার যে জায়গাটা আছে সেখানে অন্তত নড়াচড়া করতে পারবেন, কিন্তু সেগুলোও কি বালি হয়ে যাচ্ছে? যে কজন ওখানে তার সঙ্গে ছিলেন তার মধ্যে মহুয়া মৈত্রও তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই সঙ্গে গিয়ে দাঁড়িয়েছেন বলে মনে হচ্ছে। ভাবুন তো, সব মিলিয়ে সময়টা খারাপ। আর এই সময় খারাপ হলে ইতিহাস যেরকম উল্টো দিকে ঘোরে, তেমন আবার অঙ্কটাও মাঝে মধ্যে ভীষণ কঠিন বলে মনে হয়। কেন তার সতীর্থ সাংসদরা তার পাশে নেই, এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। যে তিনিও কি দলছুট হচ্ছেন, তিনিও কি আবার অন্য চিন্তা ভাবনা করছেন? এ তো এমন অবস্থা, আপনারা যাকে কালীঘাট তৃণমূল বলছেন, অথচ আমরা বলছি আমরাই তৃণমূল, তৃণমূল একটাই। কিন্তু আপনাদের শব্দবন্ধনকে ধরেই আমি বলছি, এনাদের সাথে সকালে কে আছে এনারা বিকেলে জানেন না, বিকেলে কে আছে রাত্রে জানেন না, রাত্রে কে আছে পরের দিন সকালে জানেন না কে থাকবে। এই যে নিজেদের মধ্যে যে গণ্ডগোল, এই গণ্ডগোলটা তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়ার, আমি বলেছিলাম ভোটের আগে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে ভোটে হেরে গেলে, সেটাই হচ্ছে, তারই পদধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন। এগুলো তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাওয়ার পদধ্বনি শুনতে পাচ্ছেন আপনি। কথা বলে না, আশায় বাঁচে চাষা। আর যারা রাজনীতি করেন তারাও চাষ করেন, তবে সেটা সম্ভাবনার। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আশাবাদী হতেই পারেন যে চাষ করার একটা জমি হয়তো পেয়ে যাবেন কোনো না কোনো সময়, কিন্তু আপাতত তার তো জমি হারানোর সময়। প্রতি মুহূর্তে তার নিজের লোকেরাই তার জমিতে ভাগ বসাচ্ছে। আসলে তৃণমূলের লোকেদের যে এরকম বিভিন্ন লোকের জমিতে ভাগ বসানোর অভ্যেস, সেটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। কিসে ভাগ বসানি, আবাস থেকে শুরু করে জমি যেখানে যে পেরেছেন তাতে ভাগ বসিয়েছেন, কিন্তু আশা ছাড়ার কারণ নেই। মানে তৃণমূলের কাছে জমি হারালে হারানো জমি যে পুনরুদ্ধার করা যায় বা ফিরে পাওয়া যায় তার প্রমাণ তো ওই যজেন্দর সিং নামে একজন 70 বৃদ্ধ। তৃণমূল জমানায় তিনি তার জমি হারিয়েছিলেন। কলকাতার 118 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূলের কাউন্সিলর তারক সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যজেন্দর সিংয়ের জমিটা দখল করে নেওয়া। আদালতে তারক সিংকে হারিয়েছিলেন, কিন্তু জমি ফেরত পাওয়া কি অত সহজ? তখন তো এখানে তৃণমূলের আদালত চলছে। সুতরাং যজেন্দর জমি পাননি, কিন্তু আশাও হারাননি। তৃণমূল জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী বা কলকাতার তৎকালীন মেয়রকে জানিয়ে কোনো লাভ না হলেও এখন সময় বদলেছে, ইতিহাস বদলেছে, চাকা উল্টো ঘুরেছে, ফলে তারও লাভ হয়েছে। পুলিশ আর স্থানীয় বিজেপি কর্মীদের সহায়তায় হারানো জমি ফিরে পেয়েছেন ওই বৃদ্ধ। এবার বলুন, অনুপ্রেরণা যদি নিতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে এই যজেন্দর সিংয়ের থেকে নেওয়াটা কি খুব অন্যায় হবে? বেহালার বাসিন্দা, কিন্তু রাজ্য রাজনীতির পালাবদলের সুফল এবার হাতে হাতে পেলেন। বেদখল হয়ে যাওয়া জমি ফিরে পেলেন 76 বছরের যজেন্দর সিং।
1990-এ 116 নম্বর ওয়ার্ডের পিএন মিত্র ব্রিকফিল্ড রোডের জমিটি কেনেন জাজেন্দার। 1990-এ জমিটি কেনার পরেই তার মালিকানা নিয়ে শুরু হয় আইনি লড়াই। 2017 সালে মামলায় জয়ী হন জাজেন্দার সিং, কিন্তু তারপরেই জমিটি দখল করে বসেন 118 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারক সিং। 17তে এ ডিগ্রি পাওয়ার পর তারক সিং বলছে আমি কিনি। তারক সিংটা কে? তারক সিং এখানকার কাউন্সিলর 118। কোন পার্টি? তৃণমূলে। আচ্ছা, ওই দখল করে এটা চারদিকে পাঁচিল উড়িয়ে করিয়েছে। এই একটা জমি না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পান, দীর্ঘ লোকের, অনেক লোকের জমি দখল করে রেখেছে জোর করে, এবং এত অত্যাচার মানুষের উপর করেছে। উনি 76 বছর বয়স, ওনার জমি জোর করে দখল করেছে। বারবার চেষ্টা করেও নিজের জমি দখলমুক্ত করতে পারেননি জাজেন্দার। এমনকি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বা তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের কাছে সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। পুরো কলকাতা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল, তার কাছেও আমরা রিকোয়েস্ট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাবা নানা করে 9 বার গেছে, আমি বাবার সাথে গেছি, সৌমেন চক্রবর্তীর কাছে যাওয়া হয়েছে, ওখান থেকে কোনো রকম রেসপন্স করা হয়নি। যাতে এই ওয়ার্ডটা 116 নম্বর তো ওনার নয়, তারপরে উনি অ্যাক্সেসটা কি করে পেলো, আমার কাছে এটা একটা প্রশ্ন। রাজ্যে সরকার পরিবর্তনের পরেই পরিস্থিতির বদল হয়েছে। একসময় থানা থেকে নবান্ন পর্যন্ত কড়া নেড়েও কাজ হয়নি। এবারে কিন্তু সেই পুলিশের ভূমিকাটাই বদলে গেছে। তাদের উপস্থিতিতে জমি দখলমুক্ত করে মালিকের হাতে তুলে দিয়েছেন এলাকার বিজেপি কর্মীরা। আর নিজেদের জমির দখল ফিরে পেয়ে স্বস্তি পেয়েছেন জাজেন্দার সিংয়ের পরিবারও। আমাদের দেশে কিন্তু এই রাজনীতি আর জমি চিরকালই একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। এই যে বামেরা ক্ষমতায় সেই লাঙল যার জমি তার স্লোগান তুলেছিল, আবার বামেদের বিদায়ের সময়ও বড় হয়ে উঠেছিল সেই জমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের পায়ের নিচের জমিটাও কিন্তু শক্ত করেছিল ওই নন্দীগ্রাম সিঙ্গুর জমি আন্দোলন। তাই বাস্তবই হোক বা রূপক, রাজনীতিতে জমি কিন্তু সবসময় এটা একটু বাড়তি গুরুত্বের দাবিদার। এই দেখুন না, এই মুহূর্তে রাজধানী দিল্লিতে যা চলছে সেটাও তো এক রকমের জমি আন্দোলন। ছাত্রছাত্রীরা তারা নিজেরা রাস্তায় নেমে এসছে নিজেদের ভবিষ্যতের জমিটা শক্ত করার লড়াইয়ে। এটাই তো তারা এমন একটা অদ্ভুত দাবি করেছে না, যে দাবিটা ঐতিহাসিক বলতে পারেন, বা যে দাবিটা এটার বিরোধিতা করার খুব জায়গা কারুর কাছে নেই। তারা নিজেদের শিক্ষার দাবি তুলছেন, যে দাবিটা হয়তো মানব সমাজের সবথেকে পবিত্রতম দাবি, যার জন্য যে জায়গাটায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শুধু বলেছেন যে যারা এদের প্রশ্নপত্র ফাঁসের মতো কাজ, ঘৃণ্য কাজ করেছেন তারা মহাপাপী। পাপের প্রসঙ্গ তো তখনই আসে যখন এইভাবে একটা পবিত্র জিনিসকে অপবিত্র করা হয়। সেটাই তো হয়েছে। এবার এই ছাত্র আন্দোলনের নিশানায় কেন্দ্র কিন্তু নিজে বেশ খানিকটা নরম মনোভাব নিয়েছেই বলতে হবে। এবার যে মুহূর্তে নিয়েছে, যেরকম আজকে প্রধানমন্ত্রী যে জানিয়ে দিয়েছেন, যে টুইট করে জানিয়েছেন যারা এরকম কাণ্ড কারখানা করেছে তাদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে এই প্রত্যেকটা ধাপে ধাপে কেন্দ্র নিজেদের মনোভাব পরিস্থিতি অনুযায়ী বদলাচ্ছে, আর সেই সুযোগ নিতে লাফিয়ে পড়েছে বিরোধীরা। তারা আপাতত এই আন্দোলনটায় যে মুহূর্তে দেখেছে এতে একটা ছাত্র সমাজ, একটা প্রজন্ম জড়িত, এরা তো ভোট ব্যাংক হতে পারে, তাই প্রাণপণে সামিল হতে চাইছেন। এটা নিয়ে কিন্তু যিনি প্রথম এই আন্দোলনটা শুরু করেছিলেন, যিনি অনশন শুরু করেছিলেন, শ্রী সোনাম ওয়াংচুকের স্ত্রী পর্যন্ত বলেছেন যে রাজনৈতিক দলগুলো, মূল রাজনৈতিক দলগুলো যারা এটার ভেতরে ঢুকে পড়ে ফয়দা লুটতে চাইছে তাদের তিনি চান না। মানে মোদ্দা কথা হচ্ছে এই ছাত্রদের হাত ধরে, ছাত্র আন্দোলনের হাত ধরে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে বিরোধীরা। ছাত্ররা কিন্তু ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বিশেষ মাথা না ঘামালেও পাশে পেয়ে গেছেন বলিউড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটিদের। ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেই সেলিব্রিটিদের সমর্থনটাও কি আদায় করতে চাইছেন বিরোধীরা? इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, बहुत से लोग आपके साथ हैं। आप लड़ते रहें। मुझे हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है।
मेरी नज़र में छात्र आंदोलन समाज की सबसे सच्ची आवाज़ होती है। जब आपके आंदोलन में बाहर के लोग घुसने लगते हैं या ऐसे तत्व जिनका मकसद आपका मुद्दा नहीं बल्कि अपना एजेंडा होता है, तब सावधान हो जाइए। बच्चों का कसूर क्या था, ये सृष्टि तो मैं कभी माफ नहीं करेगी। इन बच्चों के लिए जो अपना हौसला, जो हिम्मत लेके चल रहे हैं, उनके लिए मेरा जिस्म का कतरा कतरा उनके साथ है। मैं सलूट करता हूं बच्चों को। আজ নিজের বাড়িতে বিরোধী নেতাদের নিয়ে আন্দোলনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেছিলেন রাহুল। ভাবুন তো, আন্দোলনের রণকৌশল ঠিক করছেন কিসের উপর ভিত্তি করে? ছাত্র আন্দোলনে। আর ছাত্র আন্দোলনের রূপরেখা সেটা কি তিনি ঠিক করতে পারবেন? দেখুন, এই যে রাহুল গান্ধীর এই যে উদ্যোগ, এটার থেকে কিন্তু পরিষ্কার একটা জিনিস, খুব পরিষ্কার, এই অরাজনৈতিক যে কোনো এরকম কর্মকাণ্ডকে রাজনৈতিক নেতারা মোটেও ভালো চোখে দেখেন না। তারা যত তাড়াতাড়ি সম্ভব তার গায়ে নিজেদের স্ট্যাম্পটা মেরে দেওয়ার চেষ্টা করে। এই একই চেষ্টা তো এখানে তিলোত্তমা কাণ্ডে যখন 14ই আগস্ট রাত দখল হয়েছিল তখনও ঘটেছিল। এক্ষেত্রেও হচ্ছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে যেভাবে গোটা বিষয়টার মধ্যে বিরোধীরা ঢুকতে চাইছেন বা প্রত্যেকটা ক্ষেত্রে তারা এটা নিয়ে কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে নামছেন। দেখুন, এই জলটা যে কোথায় গড়াবে বলাটা কিন্তু খুব মুশকিল। জল একটা ভীষণ ভীষণ বস্তু আর কি। যতক্ষণ জল আপনার নাকের নিচে আছে ততক্ষণ একরকম, কিন্তু জল একবার নাকের ওপর দিয়ে বইতে শুরু করলেই গণ্ডগোল। পশ্চিম মেদিনীপুরে কেশপুরেতেও তাই হয়েছে। সেখানকার সিদ্ধেশ্বরীতে জল হয়ে দাঁড়িয়েছে বিপদের আরেক নাম। ভরা বর্ষায় শিওরে সংকট। নদী পেরোনোর বাঁধটুকু পর্যন্ত আগের তৃণমূল সরকার করে দেয়নি। আবেদন নিবেদন কিছুতেই কাজে দেয়নি। শুধু বছরের পর বছর সমস্যার পাল্লা ভারী হয়েছে। এবার এখন জলটা নাকের ওপর দিয়ে বইছে, আর কে না জানে। চারপাশটা তাকিয়ে দেখুন, বুঝতে পারবেন জল নাকের ওপর দিয়ে বইতে শুরু করলেই রাজনীতি নড়ে চড়ে বসে। না হয়েছে রাস্তা, না হয়েছে পোল। এতদিন ছিল শিউলি শাখা, কোন গ্রামে আজ পর্যন্ত শিউলি শাখা ঠিকই পর্যন্ত পাইনি। ভোটের দিনে খালি আসছিল এখানে। এই পোলের উপরে যখন জল, রাস্তা পাট, ওইখানে জল, কোথাও আমাদের কিছুই নেই। এভাবেই চলছে দিনের পর দিন, কিছুই নেই। অথচ অন্তত 1100 জন ভোটার কেশপুর 6 নম্বর অঞ্চলের সিদ্ধেশ্বরী গ্রামে। বাম আমলে পঞ্চায়েত থেকেই পোলটা হতো এবং তৃণমূল আমলে প্রথমের দিকে হয়েছিল। এই বছর 5-6 বছর হয়নি। 21-এর পর থেকে আর কোনো নিজেরাই করা হয়েছে। তৃণমূলের ব্যাপারে আবার এই বাঁশ পোলটুকু, এইরকম পোলটুকুকে নিজের দিকে মানে ভিক্ষা করে, এমনকি নিজের দিকে খরচা দিয়ে করতে হয়। তৃণমূল সরকারের কানে পৌঁছয়নি গ্রামের মানুষের আর্তনাদ। দাবি দেওয়া পূরণ তো দূরের কথা, অভিযোগ উল্টে চোখ রাঙানির মুখে পড়তে হয়েছিল। যখনই বলতাম তখনই সে বলতো যে হচ্ছে যে তোমাদের কি ওইটা ছাড়া আর কোনো কথা নেই? পঞ্চায়েতের সদস্য প্রধান তখন বলতো ওইটা ছাড়া, হ্যাঁ থামিয়ে দিত, চোখ দেখিয়ে থামিয়ে দিত। এই পোলটারও বলছে পোলটা হয়ে গেছে। একটা কাকিমা বলছে যে পোলটা বাগাও না, বলছে পোলটার উপরে শুয়ে পড়ুন, তাহলেই পোল বাগানো হয়ে যাবে, এরকম কথা বলছে পঞ্চায়েতের। হ্যাঁ, পঞ্চায়েতের কথা দিচ্ছি, সরকার আমাদের মাননীয় শুভেন্দুজির কাছে আমরা এটি পাঠাবো যাতে করে তাড়াতাড়ি করে এই পোলটি নির্মাণ হয়। খুব জমতে জমতে পাহাড়, তারই বিস্ফোরণ এতদিনে ক্যামেরার সামনে। সবার প্রশ্ন একটাই, বর্তমান সরকার কবে তাদের দিকে নজর দেবে? এক গ্রিক দার্শনিকের কথা খুব মনে পড়ছে, জানেন তো? তার নাম ছিল হেরাক্লিটাস। তিনি বলেছিলেন, কোনো মানুষ একই স্রোতে দুবার পা ডোবাতে পারে না। কেন? কারণ নদীর জল বহমান, প্রত্যেক মুহূর্তে চলে যায়, সরে যায়। পরিস্থিতিও তো প্রতি মুহূর্তে পাল্টে যায়। কেশপুরের মানুষ আশাবাদী, কারণ পরিস্থিতি পাল্টেছে, সরকার পাল্টেছে। তাই তাদের নাকের ওপর দিয়ে জল বইলেও তারা আশা করছেন এবার কিছু একটা হবে, নিশ্চয়ই রাজনীতি নড়ে চড়ে বসবে। আচ্ছা, এই ছাত্র আন্দোলনেও কি সবাই এখন ওইভাবেই জল মাপছে? এই ছাত্র আন্দোলনের জলও কি আসলে রাজনীতির নাকের ওপর দিয়ে বইতে শুরু করেছে?
ভাবার মতো বিষয় কিন্তু।